জি স্যার, ঠিক আছে স্যার। বায়োটেকনোলজি যে ল্যাব ডিজাইন, টিস্যু কালচার যে ল্যাব ডিজাইন, সেখানে যে সমস্ত যন্ত্রপাতি থাকে তার মধ্যে কিছু মেজর ইকুইপমেন্ট থাকে, তাছাড়া কিছু থাকে হলো মাইনর ইকুইপমেন্টস, আর থাকে কিছু হলো স্মল স্মল ইনস্ট্রুমেন্ট। তার মধ্যে কিছু মেজর ইনস্ট্রুমেন্ট ছিল যেগুলো যেমন অটোক্লেভ মেশিন, তারপরে লেমিনার এয়ার ফ্লো ক্যাবিনেট। এই কয়েকটা আমি মানে পড়েছিলাম। তখন আমি বলেছিলাম যে ছবি দেখাবো, আসলে তোমাদেরকে তো মানে এইভাবে দেখানো ছাড়া আর কোনো পথ পাচ্ছি না। এগুলোর এগুলোর তো আমাদের এই অটোক্লেভ মেশিন আমাদের আছে, কিন্তু দেখাতে পারলে ভালো হতো। এখন যে অটোক্লেভ মেশিনটার কথা বলেছিলাম, দেখো এখানে যে এরকম একটা অটোক্লেভ মেশিন। এটা হলো যে দেখো কয়েকটা ডিভাইস আছে, প্রেসার রেগুলেটিং ডিভাইস। আমরা বলেছিলাম যে অটোক্লেভ মেশিনের প্রেসার থাকতে হবে 15 psi, তারপরে টেম্পারেচার থাকতে হবে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 মিনিটস। এখানে টাইমিং সেট করা আছে। এই যে এখানে এটার মধ্যে যেটা প্রেসার গজ, এটার সাথে টাইমও ফিক্স করা আছে। তাহলে টাইম কয়েকজন ওয়েটিং করছে। আচ্ছা, আর হলো যে এই অটোক্লেভ মেশিনের একটা লিড থাকে, তারপরে এখানে একটা সেফটি বাল্ব থাকে। এই সেফটি বাল্বের ফাংশন হলো যে যখন নাকি প্রেসার মানে ওভার প্রেসার তৈরি হয়, তখন কিছু প্রেসার এই বাল্ব দিয়ে বের হয়ে যায়। এটা এই জন্য সেফটি বাল্ব। অথবা এটাকে অন্যভাবে রেগুলেট করা যায়। কিভাবে? যখন নাকি অটোক্লেভ শেষ হয়ে যায়, তখন যদি হঠাৎ করে আমরা এটাকে মানে প্রেসার সব ছেড়ে দেই, তাহলে কিন্তু বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন এই সেফটি বাল্ব দিয়ে আস্তে আস্তে কিন্তু প্রেসার রিলিজ করা হয়। ইয়েস, সেফটি বাল্বটা কি হচ্ছে প্রেসার কুকারে যেরকম হচ্ছে অনেক গরম হয়ে গেলে বা টেম্পারেচার অনেক বেশি একটা সিটি মারে এরকম? ইয়েস 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 ইয়েস, সেটা অনেক সময় অটোমেটিক্যালি হয়। আবার এটাকে যদি রেগুলেট করি, মানে পুরোটাই ওপেন করে দেওয়া যায়। ঠিক অনেকটা ওই রকমই। প্রেসার কুকারে যেটা কিন্তু অটোমেটিক্যালি চাপ দিয়ে বের করে নিয়ে নেয়, ঠিক আছে। আবার এখানে অটোমেটিক্যালি চাপ দিয়ে বের করে নিয়ে নিবে। অথবা আমি যখন অটোক্লেভ মেশিনটা যখন আমি ওপেন করতে চাবো, হঠাৎ করে যদি আমি ওপেন করি, মনে করো আমার তার হঠাৎ করে কাজ করা দরকার, এখন মনে করো যে 12:30 বাজে, আমার 15 মিনিট পরে কাজ করা দরকার, তখন কি হঠাৎ করে যদি আমি সব স্ক্রু গুলো খুলে দেই, কি হবে? ভিতরে যে প্রেসার তৈরি হয়ে আছে, এটা কিন্তু মানে অ্যাক্সিডেন্ট করবে, বাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে আমাকে সহ মানে উঠিয়ে ফেলতে পারে। এজন্য এই সেফটি বাল্ব দিয়ে তখন এখানে এটাকে রেগুলেট করা যায়। এটাকে আস্তে আস্তে করে অথবা মানে পুরোটাই ওপেন করে দেওয়া যায়। আবার কিছু কাজ আছে মানে যে ওভার প্রেসার থাকলে সেটা আস্তে আস্তে বের হয়ে যায় এখান থেকে। আর এটা দেখো যে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। নিচের দিকে একটা লেভেল আছে যে ভ্যাকুয়াম রিলিজ বাল্ব, স্টিম রিলিজ বাল্ব, এখান দিয়ে এগুলো থেকে রিলিজ করা যায়। তারপরে এখানে এটা বডি। এখানে যদি আমি পানি দেব, মানে ভ্যাকুয়াম রিলিজ যে বাল্ব আছে, এই লেভেল বরাবর আসলে পানি দিতে হয়, কমপক্ষে এই লেভেল বরাবর দিয়ে তারপরে অটোক্লেভ মেশিনে যে এখানে যে প্রেসার গজ আছে, এখানে এখানে দেখতে পাচ্ছ যে ইয়েলো কালার, আবার এখানে দেখতে পাচ্ছ যে একটা ব্লু কালার, আবার এখানে আছে রেড কালার। এই যে এখানে যে ব্লু কালার আছে, এই ব্লু কালার হলো 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এমনকি অ্যাপ্রোপ্রিয়েট প্রেসার মিন করে। যদি রেড কালারে চলে যায়, তাহলে বুঝতে হবে যে ওভার প্রেসার বা ওভার টেম্পারেচার হয়েছে। হ্যাঁ, সেটা আসলে যায় না, আমার রেড কালারে যেতে দেয় না। গেলে বুঝতে হবে যে মানে সামথিং গোয়িং রং। অতএব এই ব্লু কালারের মধ্যে যখন থাকে, তখনই মানে আসলে অটোক্লেভের কাজটা হয়ে যায় 15 মিনিট অথবা 20 মিনিট। তাহলে আমি নেক্সট একটা যন্ত্র দেখাই। ঠিক আছে, তারপরে হলো লেমিনার এয়ার ফ্লো ক্যাবিনেট। তার আগে আমি দেখি কেউ ওয়েটিং করছে কিনা। ফুল হয়ে গেছে।
হ্যালো, ওরা এখনো জয়েন করতে বাকি থাকে কেন? ঠিক আছে, এ সাবকোজ বোলাকো বন্ধ করো। ঠিক আছে, লেমিনার এয়ার ফ্লো ক্যাবিনেট, এটা বলেছিলাম যে একটা পজিটিভ এয়ার প্রেসার তৈরি হয়। দেখো এই ছবিতে এই যে সায়েন্টিস্ট বসে কাজ করছে, হ্যাঁ? এটা হলো তার তার যে অপোজিট সাইডে, ওখানে এই যে এই পাশে মানে পিছন সাইডে এখান দিয়ে আসলে ওই যে ফিল্টারটা, হেপা ফিল্টারটা ওই পাশে থাকে। যখন নাকি পজিটিভ এয়ার প্রেসার ওই দিক থেকে অপোজিট সাইড থেকে টেনে নিয়ে এসে এই সায়েন্টিস্টের পাশ দিয়ে এখানে কিন্তু একটা দরজা আছে, এটাকে উপর দিকে তোলা যায়। এই বরাবর একটা লেভেল একটা গ্লাস আছে, হ্যাঁ? এটাকে নিচের দিকে চলে যাবে, আবার উপর দিকে যে এই পর্যন্ত দিতে হবে। মানে গলা বরাবর রাখতে হবে, যাতে আমার শ্বাস প্রশ্বাসটা যাতে ভিতরে না যায়। যেমন এই ভদ্রলোক দেখো, যে এখান দিয়ে লেভেলটা দেখা যাচ্ছে না, এখান দিয়ে একটা লেভেল আছে, মানে সে এটাকে নিচ থেকে তুলে, শাটার যেরকম মানে দোকানের শাটার থাকে এরকম এ পর্যন্ত তুলে তারপরে কাজ করছে। কিন্তু আমার যে শ্বাস প্রশ্বাস এটা যেতে পারছে না, বরং এখান থেকে যে প্রেসারটা পজিটিভ এয়ার প্রেসার তৈরি হচ্ছে সেটা এদিক থেকে বের হয়ে এদিকে চলে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে আসলে পাওয়ার, এটা একটা পাওয়ার বোঝা যাচ্ছে না, পাওয়ার এখানে ইউভি লাইট অন সিস্টেম আছে, তারপরে লাইট সিস্টেম আছে, ব্লোয়ার অপশন আছে, এগুলো। তাহলে এখানে আমি বলেছিলাম যে অপারেটিং এর প্রথমেই যখন আমি কাজ করতে যাব তার আধা ঘন্টা আগেই, নর্মালি যখন লেবে যাওয়া হয় 9টার সময়, ধরি 9টার সময়, যারা রেগুলার কাজ করে তারা তো 9টার সময় অফিসে যায়, তার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে কাজ করে। যে যখন ল্যাপটপ পরিষ্কার করে সকালে বা একটু গুছায়, আগের দিনও গুছিয়ে যায়, আবার সকালেই এসে আবারও গুছায় বা কিছু বের করে গুছিয়ে নেয়, তখনই আসলে ইভি এই যে পাওয়ার অন করে ইভি লাইটটা করে দিতে হবে। অন করে দিয়ে এই শাটার অফ অবস্থায় রাখতে হবে, শাটার অফ। শাটার তো অফই থাকবে, হ্যাঁ, শাটার আমি তখন অন করব না। তারপরে যখন আধা ঘন্টা পরে অটোমেটিক্যালি কিন্তু সেট করা থাকে যে ইভি আধা ঘন্টার পরেই অটোমেটিক্যালি শাটডাউন অফ হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমি এখানে যাওয়ার পরে এর ভিতরে যে মাইক্রো অর্গানিজম গুলো ছিল সেগুলো কিন্তু ডেড বিকজ অফ ইভি রেডিয়েশন। ঠিক আছে, তারপরে আমি এটাকে এয়ার ব্লোয়ার চালু করে দেবো, চালু করে দেবো। প্লাস এখানে যে ইথানল থাকবে, আমি যখন শাটার তুলবো, ব্লোয়ার চালু করব এবং এই শাটার উপর দিকে তুলবো, ফলে তখনই কিন্তু বাতাসটা বের হতে শুরু করবে। ঠিক আছে, তখন আবার কিছু ইথানল থাকলে 70% ইথানল থাকলে আমি সারফেসটা একটু করে দিতে পারি, মুছে দিতে পারবো 70% ইথানল দিয়ে। তারপরে ভিতরে কাজ শুরু করবো। নতুন বলতে যে যদি কোনো আমি ছোট যন্ত্র অথবা কোনো টিউব, গ্লাস টিউব, পেট্রি ডিশ অথবা টেস্ট টিউব, এগুলো যদি আমি বেঞ্চের মধ্যে নিতে চাই, তাহলে 70% ইথানল দিয়ে স্প্রে করে নিতে হবে, অথবা যদি ভিতরে নেওয়ার পরে যদি কোনো টিউব ওপেন করতে হয়, তারপরে সেখানে ফ্লেম স্টেরিলাইজেশন করে নিতে হবে। ঠিক আছে, এই লেমিনি এয়ার ফ্লো ক্যাবিনেট ছাড়া কিন্তু কোনো টিস্যু কালচার ল্যাব অথবা কোনো সেল কালচার ল্যাব কিন্তু হতে পারে না, মানে লাগবেই। অর্থাৎ সেফটি অথবা কন্টামিনেশন যাতে অ্যাভয়েড করার জন্য এই লেমিনি এয়ার ফ্লো ক্যাবিনেট কিন্তু অবশ্যই প্রয়োজন। তাহলে তোমরা এটার কিছু মানে একটু প্রিন্সিপাল শিখবে। আর অপারেটিং সিস্টেমটা যেহেতু আমরা টেল দেখানো হচ্ছে না, মানে জাস্ট এইভাবে একটু মানে সিকোয়েন্সটা যেন তোমরা কমপক্ষে খেয়াল রাখতে পারো। আরেকটা দেখাই। ফিউম হুড বলেছিলাম, ফিউম হুডের কি কাজ বলেছিলাম, যে যখন কোনো দুর্গন্ধ হয়, হ্যাঁ, অথবা চোখে ঝাঁজ আসে বা নাকে ঝাঁজ আসে, এরকম কেমিক্যালস যখন নিয়ে কাজ করা হয় এবং সেগুলোকে এলিকুয়েট করতে হয়, মানে ওজন নিতে হয়, ওয়েট করতে হয়, তখন কিন্তু এই লেমিনে এয়ার ফ্লো ক্যাবিনেটের ভিতর
করতে হয়, না করলে কিন্তু অনেক দুর্গন্ধ সৃষ্টি হয়। এমনকি সকালবেলা যদি কেউ এই কাজটি করে তখন তখন সারাদিন মানে এই গন্ধ মানে দুর্গন্ধযুক্ত এই এনভায়রনমেন্টে কিন্তু কাজ করতে পারে। অতএব যদি এই যন্ত্রের এই হিউমিডিটির ভিতরে নিয়ে যদি সেই কাজটি মানে এই এলিকুয়েট করার কাজটা যদি করা হয় তাহলে কিন্তু দুর্গন্ধ এখানে এখানে যখন এটা অনেকটাই ক্লিন বেঞ্চের মতোই দেখতে, হ্যাঁ, কিন্তু দেখো এখানে এটা এটা বেঞ্চ, হ্যাঁ, এরকমই এই জায়গায় বেঞ্চ, এখানে 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 করা হয় এই বেঞ্চ, এই বেঞ্চের উপর রাখা হয়। এটা দেখো এয়ার ফ্লো, এটাও কিন্তু একটা এয়ার ফ্লো ইনফ্লো, ওটা এটা ওটা কি ছিল পজিটিভ এয়ার প্রেসার, হ্যাঁ, এটা আউটওয়ার্ড ছিল, ভিতর থেকে এসে আউটসাইডে বের হতো। আর এটা ইনফ্লো, ভিতর থেকে যাচ্ছে মানে বাহির থেকে ভিতর দিকে যাচ্ছে আমার এখান দিয়ে। আমি এখানে বসে বসে আছি বা সায়েন্টিস্ট এখানে বসে আছে, হ্যাঁ, গন্ধটা কি যদি এদিক থেকে বের হইতো আমার এদিকে ধাক্কায় নিয়ে আসবে, তাহলে কি বাতাসটা তো এদিক থেকেই যেতে হবে, তাহলে আমার নাকে চোখে মুখে আসবে না। এবং সেই গ্যাসটা গ্যাসটা কিন্তু এদিক থেকে এইভাবে বের হয়ে এদিক দিয়ে বের হয়ে চলে যাবে। হ্যাঁ, এখানে একটা এক্সজস্টার থাকবে, এখানে একটা ব্লোয়ার থাকবে, যে ব্লোয়ার দেখতে পাচ্ছ, এখানে একটা ব্লোয়ার থাকবে। এমনকি এটা এক্সজস্টারের সঙ্গে লিংক করা থাকবে, বাইরে একবারে লেবের বাইরে চলে যাবে, ঠিক আছে, লেবের বাইরে চলে যাবে। এই এক্সজস্টার অনেক সময় আরো সেফটির জন্য এটা কিন্তু করা যায় সম্ভব। মানে যদি মনে করি যে আমি লেবের বাইরে দিব কিন্তু অন্য মানুষের ক্ষতি করব না, হ্যাঁ, যারা লেবের বাইরে থাকবে অথবা ক্যাম্পাস দিয়ে চলাফেরা করবে, ওটা তো তখন তো অনেক বড় স্পেস হয়ে যাবে। যখন অনেক বড় স্পেসে চলে যাবে তখন কিন্তু ওয়ান কাইন্ড অফ এয়ার পলিউশন, সেটাকে মানে করার সময় এগুলো কিন্তু আবার ট্রিটমেন্ট করা যায়। এই গ্যাসটাকেই মানে যদি সিস্টেম আরো ডেভেলপ থাকে এই গ্যাসটাকে তখনও আবার ডিজলভ করে সেখান থেকে গন্ধটা ওই পানির সাথে করে সেই পানিটা নিচের দিকে ডাম্পিং করা হয়। এটাও কিন্তু সম্ভব আরো উন্নত চিন্তা ভাবনা করলে। তাহলে এটা হলো ফিউম হুড। এই ফিউম হুডের মধ্যে যে সমস্ত কেমিক্যালস দুর্গন্ধ হয় তাদেরকে এখানে ওয়েট করার জন্য, তারপরে এলিকুয়েট করার জন্য, তাহলে এই ফিউম হুডটা মানে কিন্তু ব্যবহার করা হয়। এটা লাগবে মানে যারা কাজ করবে তাদের সেফটির জন্য, তাদের কমফোর্টেবল পরিবেশ বজায় রাখার জন্য, যাতে এমনকি ল্যাবে যারা অন্য জনেরা কাজ করবে তারা যাতে দুর্গন্ধের শিকার না হয়, এই জন্য কিন্তু ফিউম হুডে কাজ করে সেগুলো কাজ করে নিতে হয়। এই যন্ত্রটা এই জন্য খুব ইম্পর্টেন্ট। এখনো জয়েন করছে এদেরকে ঠিক আছে। তাহলে ফিউম হুড তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? কিছুটা কি ক্লিয়ার হচ্ছে আইডিয়া? জি স্যার। কিছুটা আইডিয়া ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, ফিউম হুড, হ্যাঁ বলো। এটা একটু যদি আরেকবার বলতেন স্যার। ফিউম হুডটা যদি আরেকবার বলতাম, ফিউম হুড হলো এমন একটা ইকুইপমেন্টস, লেমিনে এয়ার ফ্লো ক্যাবিনেটের মতোই দেখতে অনেকটা, হ্যাঁ, এটার ভিতর মানে এটার ভিতর যে সমস্ত কেমিক্যালস দুর্গন্ধ হয়, হ্যাঁ, ওজন করার সময় অথবা ডিজলভ করার সময় অথবা প্রিপারেশন করার সময়, স্টক সলিউশন তৈরি করার সময় দুর্গন্ধের সৃষ্টি হয়, তখন তাদেরকে এই যন্ত্রের ভিতর নিয়ে সেই কাজটা করতে হয়, মানে ওজন করার কাজ, তারপরে ডিজলভ করার কাজ, তারপরে এলিকুয়েট করার কাজ এখানে করতে হয়। এটার মধ্যে একটা ইনফ্লো কাজ করে, বাইরে থেকে বাতাস টেনে নিয়ে যায়। আমি যেখানে অবস্থান করবো এই জায়গায় এখান থেকে বরং বাতাস এদিক থেকে টেনে নিয়ে যাবে, ফলে ভিতরে দুর্গন্ধযুক্ত বাতাসটা আমার নাকে মুখে আসতে পারবে না, এবং এই বাতাসটা তখন যে দুর্গন্ধযুক্ত বাতাস অথবা গ্যাসটা তখন উপর দিকে চলে যাবে। উপর দিকে এখানে ব্লোয়ার থাকবে, এই ব্লোয়ার স্পিড আপ করবে, একদিকে ব্লোয়ারটা স্পিড আপ করবে, এই দুর্গন্ধযুক্ত বাতাসটা বের করে দিবে, আবার কি করবে মানে বাহিরের বাতাসটা ভিতর দিকে টেনে নিয়ে যাবে। হ্যাঁ, এইভাবে
এই ফিউম হুডটা, আবার এখানে একটা এক্সজস্টার থাকে, সেটা এই লেবের বাইরে দিয়ে এই গ্যাসটা বের করে দিয়ে দেওয়া হয়। ওপেন মানে এয়ার পলিউশন হয় কিছুটা। তুমি যদি না শুনে থাকো তাহলে বলে রাখি, যে তারজনকে বলেছি, অন্যদেরকে বলেছি, এখানে একটা ইচ্ছা করলে এই গ্যাসটাকে একটা একটা পানির ভিতর দিয়ে প্রবাহিত করা যেতে পারে। পানির ভিতর দিয়ে প্রবাহিত করলে গ্যাসের যে গ্যাসটা তখন পানির মধ্যে ডিজলভ হয়ে যায়, এবং সেই গ্যাসটা তখন ওই দুর্গন্ধটা এত বেশি ছড়াতে পারে না। গ্যাসও যায়, বাতাস তো বাতাসই, কিন্তু এটা পানির মধ্যে গিয়ে করার পরে পানির যে পানিটা তৈরি হয় সেই পানিটা নিচের দিকে ডাম্পিং করা। সায়েন্স যত ডেভেলপ হবে, পরিবেশের প্রতি মানে আঘাতটা তত বেশি আসে, এটা তোমরা দেখতে পাচ্ছ কিছুটা মানে সর্বক্ষেত্রেই। এগুলো নিয়ে যত বেশি কাজ করা হবে, এয়ার পলিউশন বেশি হবে। তারপরে তোমরা জানো যে ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত দেশ আছে, যেমন আমেরিকা, তারপর চায়না, তোমরা শুনে থাকবে যে এদের দেশেই বেশি গ্রিন হাউস ইফেক্ট বেশি হয়, এদের দেশেই বেশি পরিবেশ দূষণ হয়। ঠিক আছে, যে বিভিন্ন শিল্প কারখানার দ্বারা। আসলে যখন আমরা বায়োটেকনোলজি কাজ বেশি করব, বেশি ল্যাব ইউজ করব, তখন কিন্তু এই ধরনের প্রবলেম গুলো তৈরি হবে, এবং তাদের সেফটির জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো মানে করতে হয়। এমনকি ব্রড আরো বেশি সেফটির জন্য তখন এগুলোকে আসলে ওই যে পানির মধ্য দিয়ে কিছুটা ডিজলভ করে তারপরে সেই বাতাসটা ছেড়ে দেওয়া হয়, এবং পানিটা নিচে থেকে ডাম্প করা হয়। অ্যাডমিট করছি, কিন্তু সমস্যা হয় কি, যে আমি তোমার সংখ্যা ছিল 185 জন, তারপরে আমি অ্যাডমিট করলাম প্রায় 20 জন। 200 বেশি হবে না? অ্যাডমিট করার পর দেখি যে সংখ্যাটা তেমনই হয়ে গেল, তাহলে কিভাবে হলো? স্যার অনেক সময় নেটওয়ার্কের জন্য অনেকে বের হয়ে যায়। ও তো মানে এই টাইমের মধ্যে আবার চলে যায় না? না স্যার, সবাই হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিয়ে নেয়, ওটা অ্যাটেন্ড করা বলে। জি স্যার। স্যার অনেকের হচ্ছে নেট প্রবলেমের কারণে ডিসকানেক্টেড হয়ে যায়, তারপর আবার হচ্ছে স্যার বিশেষ করে যারা ওয়াইফাই থেকে কানেক্ট করে স্যার, ওদের এলাকায় যদি লোডশেডিং হয়ে যায় তাহলে স্যার অটোমেটিক্যালি ডিসকানেক্ট বুঝতে হয়ে যায়। পেরেছি। আর স্যার আমিও গ্রামের স্যার একটু একটু আগে বের হয়ে গেছিলাম, কারেন্ট চলে গেছিল তো তখন ঠিক আবার আছে, বুঝতে পেরেছি। তো থাকবেই, এটা আমাদের ন্যাশনাল প্রবলেম। এই ইলেকট্রিসিটি মানে এমন একটা মানে রেভলিউশন প্রয়োজন বাংলাদেশে, যে কোনো সময় সরি ফিউম হুড বলছিলাম, ফিউম হুড। এবার আমরা দেখি আরেকটা, জিজ্ঞাসা করেছিলে গত ক্লাসে একজন, জানি না সে আছো কিনা, হ্যাঁ, যে পাস্টুর পিপেট, যে 3 ধরনের পাইপেট ছিল, পাস্টুর পিপেট, মাইক্রো পাইপেট, তারপরে গ্রাজুয়েটেড পাইপেট। এটা হলো পাস্টুর পিপেট। এটা পাস্টুর পিপেট। এটা এখানে ভলিউম এখানে একটা নির্দিষ্ট ভলিউম থাকে, যেমন এটার জন্য 3 ml, একবারে 3 ml, সর্বোচ্চ 3 ml কোন সলিউশন এখান থেকে তোলা যাবে। এমনকি এটাকে যখন আমি চাপ দিব ড্রপ ওয়াইজ এটা নিচের দিকে কাউন্ট করবে, যে এমনকি 19 পার ml, এখন 19 ড্রপস পার ml। এটার জন্য বিভিন্ন ভলিউমের হয়ে থাকে, এটির জন্য এরকম বলা আছে। তো এটা আছে হলো যে 3 ml। তাহলে যখন নাকি প্রতি ড্রপ যাবে, তাহলে 1 ml কে যদি আমি 90 দিয়ে ভাগ করি, ঠিক ততটুকু পরিমাণ 1 ড্রপে যাবে। এটা কিন্তু এভাবে করা হয়। এটা আসলে যে সমস্ত ওই কাজের ক্ষেত্রে মানে একটা মানে সেফটি মেনটেন করে ভিতরে প্রবেশ করে দেওয়ার প্রয়োজন পড়ে, এমনকি ঢেলে দেওয়া যায় না বা টাচ করিয়ে দিতে হয়, সেই ক্ষেত্রে এই ধরনের পাস্টুর পিপেট গুলো ব্যবহার করা হয়। এটা রাবারের তৈরি, মানে ড্রপারের মতো। তোমার ড্রপার দেখেছো? ড্রপারের মতো, অনেকটা ড্রপারের মতো। স্যার ইয়েস। এখানে ড্রপটা কাউন্ট করা হচ্ছে কিভাবে? এখানে কি কাউন্টার বা কোনো কন্ট্রোলার আছে? না, কন্ট্রোলার নাই, তুমি চোখে দেখে কাউন্ট করবা। হ্যাঁ, চোখে দেখে মানে ড্রপ করবে তুমি। ড্রপের ভলিউম যে বললাম কি হবে 19 পার ml, মানে কি
1000 মাইক্রোলিটারকে 19 দ্বারা ভাগ দিলে যে পরিমাণ মাইক্রোলিটার হয় প্রতি ড্রপে সেই পরিমাণ যাচ্ছে। তাহলে কি এটা 52 মনে হয়? আমি জানি না, আমি এটা করে দেখি না। এখানে আমি একটা ফিগার নিয়েছি, এখানে 52 লেখা দেখা যাচ্ছে। তাহলে এই ড্রপের ভলিউম হবে সম্ভবত 52 মাইক্রোলিটার। আচ্ছা, এটা কি 50 দিয়ে যদি, হ্যাঁ তাই হবে। হ্যাঁ, 50 কে 20 দিয়ে গুণ করলে হয় 1000 মাইক্রোলিটার। তাহলে এখানে যেহেতু 52 19, তাহলে এটা 52 মাইক্রোলিটার যাবে। স্যার কয়েকজন ক্লাসে অ্যাক্সেস করতে পারতেছে না, ওয়েটিং ওকে, এ আছে। আচ্ছা, ঠিক আছে। আপনি যদি কাইন্ডলি হ্যাঁ, 4-5 জন আছে। ঠিক আছে, তুমি আমাকে একটু বলো, আমি করছি বারবার, মানে ওরা আসতেছে। আমি সম্ভবত এই অপশনটা তখন দিতে ভুলে গিয়েছিলাম। এবার মাইক্রোপিপেট, এটা ইউজ হয় আসলে এগুলো মাইক্রোপিপেট, আর হলো ব্যবহার হয় গ্রাজুয়েটেড পিপেট। মাইক্রোপিপেট, এই হলো মাইক্রোপিপেট, আমাদের ল্যাবে আছে 4-5টা আছে। এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে। এখানে টিপস, এই যে দেখো মাথায় টিপস, এখানে যেগুলো, এটা একটা মাইক্রোপিপেট, কিন্তু এখানে অনেকগুলো টিপস, 8টা টিপস থাকে। এই মাইক্রোপিপেটের সঙ্গে যে টিপস লাগানো হয়, এই টিপস গুলো ভলিউম হয় 10 মাইক্রোলিটার হতে পারে, তারপরে 200 মাইক্রোলিটার হয়, এবং 1 ml এর হয়। ঠিক আছে, 1 ml এর হয়। এই মাইক্রোপিপেটের সাথে যে টিপস গুলো লাগানো থাকে, 3 ধরনের টিপস থাকে। এখন এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ব্লু কালার, তুমি কতটুকু নিতে চাও এটা তুমি এখানে লিখে দিতে পারো। লিখে দিলে ঠিক ওই পরিমাণই তুলবে, যত মাইক্রোলিটার তুমি তুলতে চাও। যদি 200 মাইক্রোলিটার যদি তুমি 150 মাইক্রোলিটার ইউজ করতে চাও, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে 200 মাইক্রোলিটারের টিপস এবং পাইপেট। ঠিক আছে, টিপস এবং পাইপেট দুটোই তখন স্পেসিফিক ইউজ করতে হবে। তাহলে 150 মাইক্রোলিটার তুমি এখানে অ্যাডজাস্ট করবে, পরে তো এখানে এটা প্রেস করলে, এটা প্রেস প্লাঞ্জার, এটা প্লাঞ্জার দেখতে পাচ্ছ, প্রেস করলে, হ্যাঁ প্রেস করলে ঠিক কতটুকু পরিমাণ বাতাস বের হবে, ফাঁকা হবে এটার ভিতরে, এবং যখন আমি ছেড়ে দিব তখন 150 মাইক্রোলিটার সলিউশন কিন্তু তার মধ্যে উঠবে। এমনকি আমি যখন আবার অন্য যেখানে আমি অ্যাড করতে চাই অন্য একটা টিউবে, সেখানে নিয়ে আবার যদি আমি প্রেস করি, তাহলে 150 মাইক্রোলিটার যাবে না। সেক্ষেত্রে চাপ একটু এক্সটেন্ড করতে হবে, এটা নিয়ম। পাইপেটের ক্ষেত্রে তোলার সময় নর্মাল চাপ, আবার পুশ করার সময় একটু শেষে একটু বেশি চাপ দিতে হয়, তাহলে না হলে একটু থেকে যায়। সেটার ক্ষেত্রে অনেক সময় এরর হয়, সেটা সাবধানে চাপ দিতে হয়, নিয়ম এটা। তাহলে এটা কিন্তু অনেক পার্ট। এই দেখো যে কন্ট্রোল, এই যে 150 দেখা যায় এখানে ভলিউম অ্যাডজাস্ট করা। ঠিক আছে, এখানে এটা চাপ দিলে এই যে ব্লু কালার দেখতে পাচ্ছ, এটা যেখানে দেখতে পাচ্ছ একটু এক্সটেন্ডেড, এটা করে, এই যে এটা হলো এখানে এটা পার্ট ব্লু কালার দেখতে পাচ্ছ, এটা কানেক্টেড দিস ব্লু কালার, এন্ড এটা একটা লোহার ইয়ার মতো, এমনকি এটা এখানে ঘিরে আছে। হ্যাঁ, এখানে টিপস লাগানো থাকে। যখন আমি এটাকে চাপ দিব, তখন এই চাপটা তখন টিপসের উপর লাগবে, ফলে টিপসটি বের হয়ে যাবে। আমি যখন কাজ শেষে টিপসটা চেঞ্জ করতে চাই অন্য একটা টিপস, তখন এটাকে চাপ দিলেই এই টিপসটা কিন্তু বের হয়ে যাবে। ইজেক্টর বলা হয় এটাকে, ইজেক্টর, টিপ ইজেক্টর। এই দেখো এখানে লেখা আছে, এটা টিপ ইজেক্টর। এই যেটা মানে দেখতে পাচ্ছ কার্সার, তারপরে এটাকে চাপ দিলে এই যে এটার সাথে কানেক্টেড, দিস ইজ টিপ ইজেক্টর। এই যে এটা এখানে তখন কাজ করে, এখানে এটা এসে এই টিপসকে ধাক্কা দেয়, ফলে টিপসটি তখন বের হয়ে যায়। এখনো অ্যাডমিট হচ্ছে,
আছে। তাহলে এই মাইক্রো পিপেট কিন্তু এগুলো মানে বিভিন্ন সাইজের হয়, অনেকগুলো হয়। এগুলো 10 মাইক্রোলিটার থেকে 10 মাইক্রোলিটার হয়, 20 মাইক্রোলিটার হয়, 100 মাইক্রোলিটার হয়, 200 মাইক্রোলিটার হয়, 1 ml এর হয় এবং সর্বোচ্চ 5 ml এরও হয়ে থাকে। 5 ml এরও হয়ে থাকে। আর এটা দেখতে পাচ্ছ অনেকগুলো টিপস। এটি অনেক সময় সেল কালচার করার সময় একসাথে অনেকগুলো, এত টাইম হয় না। 96 অয়েলে কাজ করতে হয়, যখন 96 অয়েল, 96 একটা পেট্রি ডিশের মধ্যে 96 অয়েল থাকে। 96 অয়েলের মধ্যে যদি আমি প্রত্যেকটা অয়েলে দিতে চাই তখন অনেক সময় লাগে একটা সিঙ্গেল করে দিলে। সেক্ষেত্রে একটা পেট্রির সাথেই 8টা থাকে, তাহলে 8 12 96, যেটা 96 বার দিতে হতো সেটাকে আমাকে দিতে হবে অনলি 12 টাইম। তাহলে এগুলো মানে প্র্যাকটিক্যাল, এগুলো লেবে তোমাদের ক্লাস নিলে এগুলো আমরা দেখাতে পারতাম। আসসালামু আলাইকুম ইমরান ভাইয়া। কি ইমরান ভাই লিভ নিলেন নাকি? হ্যালো স্যার আপনাকে জি স্যার। আপনাকে শোনা যাচ্ছে স্যার। আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, কিভাবে সমস্যা নেই শুনতে স্যার। পাইলে? হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, গ্রাজুয়েটেড পাইপেট কথা বলছিলাম। তাহলে এখানে যে পাইপেট এইড আছে, এই পাইপেট এইড দিয়ে মানে পুল করা যায়। পুল করার সময় সলিউশনের উপরে রাখতে হয়, হ্যাঁ, না হলে তো বুদবুদ ঢুকবে। তাহলে ভ্যাকুয়াম করে, মানে ভ্যাকুয়াম বলতে কি, যখন আমি পুল করব সেটা সলিউশনের ভিতর দিয়ে করব না, সলিউশনের বাইরে করব। তারপরে আমি সলিউশনের ভিতরে এটাকে এন্টার করব, তারপরে আমি পুশ করব, না পুশ করব, প্রথম পুশ করে আমি বাতাস বের করে দিব সলিউশনের ভিতরে, সলিউশনের বাইরে। তারপরে আমি সলিউশনের ভিতরে এটাকে রিন্স করব, রিন্স করার পরে তখন আমি এটাকে আবার পুল করব। এটাকে যতটুকু আমি করতে চাই এখানে দিয়ে কন্ট্রোল করা যাবে। আর তখন এখানে আমি কত ml নিতে চাই, যদি 2 ml নিতে চাই ফর এক্সাম্পল এটা 2 ml, যদি আমি 5 ml নিতে চাই তাহলে এতটুকু। আবার আমি যদি মনে করো যে পুরোটাই নিয়ে নিলাম, ফর এক্সাম্পল 50 ml নিয়ে নিলাম, কিন্তু আমি
আমি আবার পুশ করে কিন্তু আমি তখন এদিক থেকে কাউন্ট করতে হবে যে কতটুকু দিল। 2 ml যদি দিতে চাই তাহলে এখান থেকে 2 ml ফাঁকা হলে বুঝতে হবে 2 ml গেছে। হ্যাঁ, এটা খুব একটা, এটা কিন্তু একেবারে মাইক্রোলিটার টু মাইক্রোলিটার হয় না, মেনটেন হয় না, একটু ফ্র্যাকশন থেকে যায়। যখন বেশি কাজ করা হয়, বেশি ভলিউমে কাজ করা হয়, বেশি করে সেল কালচার করা হয়, মিডিয়া নিয়ে কাজ করা হয়, তখন একটু কিছু মাইক্রোলিটার, অল্প কিছু মাইক্রোলিটার হলে মানে তেমন একটা ইফেক্ট পড়ে না। সেটাকে মেনটেন করার জন্য অবশ্যই যদি আমি মেনটেন করতে চাই আপ টু মাইক্রোলিটার কন্ট্রোল করতে চাই, তখন কিন্তু মাইক্রো পাইপেট দিয়ে কাজ করতে হবে। আদারওয়াইজ এটা দিয়ে কাজ করতে হবে। যখন অনেক বড় কাজ, একটু বেশি ভলিউমের কাজ, সেখানে অল্প মাইক্রোলিটার, 2-1 মাইক্রোলিটার বা 5 মাইক্রোলিটার কোনো প্রবলেম তৈরি করবে না, তখন কিন্তু এই যে গ্রাজুয়েটেড পাইপেট দিয়ে কাজ করা হয়। বিশেষ করে সেল মিডিয়াম নিয়ে কাজ করার সময়, সেল কালচার করার সময় প্রতি পেটি ডিশের মধ্যে 10 to 12 ml মিডিয়া দিতে হয়। সেখানে মানে যদি মানে 4-5 মাইক্রোলিটার বা 10 মাইক্রোলিটার বেশি যায় তখন প্রবলেম হয় না। তখন এটা যে এই যে দেখো, যেমন এটা যখন আমি কাজ করব, এটা কিন্তু গ্রাজুয়েটেড যেটা, এটা কিন্তু মানে অ্যাঙ্গেল হয়ে যাবে, বোঝাও যাবে না। হ্যাঁ, আমি যখন অ্যাঙ্গেল করে ধরবো হাতটা, এটা অ্যাঙ্গেল হবে, কিন্তু তখন আমাকে বুঝে নিতে হবে যে দিস ইজ 5 মাইক্রোলিটার। হ্যাঁ, এরকম এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করেও এটা কোনো সময় অ্যাকুরেসি বাড়তে থাকে। ঠিক আছে, আরেকজন প্রশ্ন করেছিলে, হ্যাঁ, যে অটো ক্লেভেবল স্যার ভুল হয়েছে, এটা গ্রাজুয়েটেড পাইপেট লেখা আছে। হ্যাঁ স্যার, গ্র্যাজুয়েটের পিপেট থেকে অনেকটা ইনজেক্টরের মতো কাজ করবে। ইনজেক্টরের মতো না, মনে করো যে একটা সলিউশন আমি বানিয়েছি 5 লিটার একটা এর মধ্যে, ফ্লাস্কের মধ্যে 5 লিটার 5 লিটার। সেখান থেকে আমি নিতে চাই হলো যে 800 ml নিতে চাই, মানে 1 লিটার নয়, 800 ml নিতে চাই, 800 ml নিতে চাই, ট্রান্সফার করতে চাই। ট্রান্সফার করে আমি একটা দ্রবণ তৈরি করবো, মানে মিডিয়া তৈরি করবো বা কিছু তৈরি করবো। তখন আমি কি করব? আমি নিশ্চয়ই একটু বেশি, যেটা যেমন 50 ml, যেটা 50 ml এটাতে নিতে হবে। 50 ml তে যদি এটা নেই, তাহলে আমাকে দিতে হবে কতবার? 16 বার দিতে হবে। হ্যাঁ, 16 বার দিলে তখন 800 ml হবে। কিন্তু এটা কি আমি ছোটটাতে দিতে পারবো? মানে আরো ছোট, মানে তখন অনেক সময় লাগবে। নরমালি ওই ধরনের যে 800 ml, ওটা কিন্তু আবার যে মেজারিং ফ্লাস্কেও করা যায়। মেজারিং ফ্লাস্কে অনেক সময় কন্টামিনেশন হয়, কিন্তু এটা দিয়ে যখন কাজ করবো তখন কন্টামিনেশন, এগুলোকে আরেকটা নাম আছে, এগুলো সেরোলজিক্যাল পাইপেটস বলে। সেরোলজিক্যাল পাইপেটস, হ্যাঁ, এগুলো কিন্তু অটোক্লেভ করা, এগুলো কিন্তু কন্টামিনেশন না। কন্টামিনেশন হওয়ার কোনো সুযোগ নেই, এগুলো অটোক্লেভ করা, সবগুলো অটোক্লেভ করা। যখন আমি কাজ করব ওয়ান টাইম, মনে করো আমি লেমিনার এয়ারফ্লো ক্যাভিটির ভিতরে আমি এই পাইপেটটা আমি প্রবেশ করিয়েছি। আমি যখন এটাকে ওপেন করব, এটা কিন্তু প্যাক আপ থাকবে। একটা পাইপেট একটা প্যাকেটের মধ্যে থাকবে, লম্বা একটা প্যাকেটের মধ্যে। সেটাকে আমি ছিঁড়ে তারপরে এটা আমি এখানে এটার সঙ্গে লাগাবো, তখনও সেটি অটোক্লেভ করা অবস্থায়, কন্টামিনেশন ফ্রি। যখন কাজ শেষ হবে, এটা কিন্তু আমাকে ফেলে দিতে হবে। ঠিক আছে, তাহলে মানে এই যেখানে এই ধরনের অল্প পরিমাণ, মানে 20 ml অথবা 30 ml এগুলো যখন করতে হয়, তখন কিন্তু এই নরমালি এই ধরনের প্যাকেটগুলো ইউজ করতে হয়। এটা ইনজেকশনের কোনো ইনজেক্ট করার কোনো বিষয় না, জাস্ট ট্রান্সফার করার সময় একটা ফ্লাস্ক থেকে আরেকটা ফ্লাস্কে ট্রান্সফার করার সময় এটাকে ব্যবহার করা। তবে এটা খুব দ্রুত কাজ করা যায়, এই যে পাইপেট 8 থাকার কারণে খুব দ্রুত কাজ করা যায়। আমি যদি একটা পাইপেট দিয়ে যদি মানে 1 ঘন্টা কাজ করতে চাই, তাহলে করতে পারবো, নো প্রবলেম। কিন্তু আমি যদি মানে কোনো কিছু চেঞ্জ করতে চাই, মিডিয়া চেঞ্জ করতে চাই অথবা কোনো কেমিক্যাল চেঞ্জ করতে চাই, you have to discard first this one and you have to take another new one. করার কিছুই নেই। যদি তোমাকে 1 ঘন্টার মধ্যে যদি মানে 20টি টিউব নিয়েও কাজ করতে হয়, গ্রাজুয়েটেড পাইপেট নিয়ে কাজ করতে হয়, তাহলে 20 বারই তোমাকে চেঞ্জ করতে হবে। এরকম ইনজেকশনের বিষয় নয়। ঠিক আছে, এবার এটা এখানে ভুল, মানে আগেরটা আমার লেখা হয়ে গেছে। এটা অটোক্লেভেবল যে
টেপ, সেই টেপটার কথা বলছি। আমরা বলছিলাম যে টেপ, এই টেপটা কখন ইউজ করা হয় তোমরা মানে বুঝতে পারোনি গত ক্লাসে। দেখছো আসলে প্র্যাকটিক্যাল ক্লাসে অনেক টাইমের দরকার আসলে বোঝাতে গেলে, এগুলো তো মানে করে দেখানো সম্ভব। এগুলো যখন একটা ফ্লাস্ক যখন অটোক্লেভ করা হয় তখন সেটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কিন্তু মুড়িয়ে দেওয়া হয়। এখন আমি মুড়িয়ে দিয়ে যদি অটোক্লেভ ছাড়াও আমি আমার সেলফে রাখতে পারি, আবার অটোক্লেভ করেও রাখতে পারি, তাহলে আমি বুঝতে পারবো কিভাবে যে এটি অটোক্লেভ করা হয়েছে কি না। অথবা আমি তো বুঝতে পারবো না, ইভেন তখন যদি অন্য কোনো ল্যাব মেম্বার, হ্যাঁ ল্যাবে তো আমি একা না, আরো অনেকে থাকবে, তখন যদি তারা কাজ করতে, তারা কিভাবে বুঝবে যে এই মিডিয়াটা বানানো আছে, সবাই ইউজ করার কথা, কিন্তু এটা কি অটোক্লেভ করা আছে না করা নাই, আমি কনফিউজড। তখন এই ধরনের অটোক্লেভ করার সময় এই ধরনের ট্যাপ ইউজ করা হয়, এই ধরনের ট্যাপ লাগিয়ে দেওয়া হয়, লাগিয়ে ওই অ্যালুমিনিয়াম ফয়েলের উপর লাগিয়ে দিয়ে তারপরে অটোক্লেভ করলে আফটার অটোক্লেভ এই ব্লু কালারটা তখন ব্ল্যাক কালার হয়ে যায়। ঠিক আছে, তাহলে বোঝা যাবে যে দিস প্রোডাক্ট ইজ অটোক্লেভ করা হয়েছে। হ্যাঁ, ঠিক এমনই বিভিন্ন টিপসের বক্স, বিভিন্ন যে বললাম যে 10 মাইক্রোলিটার টিপস, তারপরে 1 ml টিপস, 200 মাইক্রোলিটার টিপস, সেগুলো বক্সের মধ্যে করা হয়। সেই বক্সটাকে মধ্যে টিপস লুট করার পরে এই ধরনের টিপস দিয়ে টেপ দিয়ে কিন্তু ওই সিল করে দেওয়া হয়, সিল করে তারপরে অটোক্লেভ করা হয়। ফলে কিন্তু অটোক্লেভের পরে এরকম কালার আসলে যেমনটি বোঝা যাবে যে আমার অটোক্লেভটা সম্পন্ন হয়েছে, কোনো ভুল হয়নি। যদি কালার না আসে তাহলে বুঝতে হবে যে আমার হয়তো কোনো টেম্পারেচার বা ফিক্স করার মধ্যে কোনো সমস্যা ছিল। তাহলে কিন্তু এই কালারই আসবে না, নর্মাল টেম্পারেচার আসবে না, অটোক্লেভ টেম্পারেচারে কিন্তু এরকম কালারটা আসবে। ঠিক আছে, তাহলে বোঝা যাবে যে অটোক্লেভ হয়েছে, প্লাস দিস প্রোডাক্ট ইজ অটোক্লেভ। এটা বোঝার জন্য এই ধরনের ট্যাপ ব্যবহার করতে হয়। এগুলোকে মানে অটোক্লেভ করা হয়েছে কিনা এটা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়। তাহলে তোমাদের আরেকটা, এটা তোমরা জিজ্ঞাসা করনি, তারপর আমি নিয়েছি। বাকনাট ফানেল, একটা ফানেল আছে, এটা এরকম দেখতে। এটা হলো মানে ফিল্টার করা হয়। এখানে এটা হলো এর মধ্যে কোনো দ্রবণ দিয়ে দেওয়া হয়। তারপরে এটাকে যদি আমি ফাংশন দুই রকম হতে পারে। আমি এখানে যদি মনে করো ব্যাকটেরিয়া বা কোনো এলজি অথবা এগুলো নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে এর মধ্যে থেকে যাবে, সেটা নিয়েও কাজ করতে পারি। অথবা আমি যদি মনে করি যে আমি ডিসকার্ড করতে চাই, যে কন্টামিনেশন ফ্রি করতে চাই বা লুট কমাতে চাই, তখন এই ধরনের পার্টনার ফানেল ইউজ করা হয়। এটা হলো পার্টনার ফ্লাস বলা হয়। এটা দিয়ে ভ্যাকুয়াম তৈরি করা হয়, এখান দিয়ে পাম্প করে বাতাস বের করে নেওয়া হয়। যখন পাম্প করা হয় তখন উপর দিক থেকে সলিউশন আসে এবং সলিউশনটা নিচে পিউরিফাইড হলে নিচে জমা হয় আর বাতাসটা বের করে নেওয়া হয়। তাহলে এই ভ্যাকুয়াম পাম্পের যে ফোর্স, এই ফোর্সের কারণে কিন্তু উপরের দিক থেকে এই কেমিক্যালস গুলো পরিশোধিত হয়ে এখানে চলে আসে। এটা ওয়ান কাইন্ড অফ পার্টনার ফানেল। ঠিক আছে, তাহলে আমরা একটু আমাদের বাকি ছিল, আমাদের কিছু যে যন্ত্রপাতি গুলো আমরা যে কিভাবে সেফটি ম্যানেজ করব অথবা কি ধরনের প্রিকশনস মেইনটেইন করব, ওভারঅল আমরা একটু মানে দেখি। তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? যে যন্ত্রগুলো আমি ফিগার দেখালাম, স্যার গ্রাজুয়েটেড টিপের যেটা আছে স্যার, এটা কি ওয়াশ করে তারপরে ইউজ করা যায় না? অটোক্লেভ করে না ওয়াশ করে না, আমার মনে হয় রিইউজ ওরকম করা যাবে না। এটা ওয়াশ করতে গেলে আরেক ঝামেলা হয়ে যাবে। ওয়াশ করতে গেলে এটা মানে ওরকম ওয়াশ করে যে আমি কন্টামিনেশন ফ্রি করা
সম্ভব সম্ভব না। এটা অনেক 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 লেবে যেখানে পিপেট যেমন 1 ml পিপেট সর্বোচ্চ রিইউজ করে, আমি নিজেও মানে চেষ্টা করেছি, সেগুলোকে আমি ইথানলের মধ্যে চুবিয়ে রেখেছি, তারপরে বিভিন্ন ডিটারজেন্টের মধ্যে চুবিয়ে রেখেছি। যখন মানে পাওয়া যায় না বাংলাদেশে, আমাদের তো কাজ করার জন্য আমাদের অনেক সময় বলতে হয় যে এগুলো রিইউজ করো, অনেক সময় ডিএনএ এক্সট্রাকশনের সময় ইউজ করা যায়, কিন্তু যেখানে কন্টামিনেশন রিস্ক আছে সেখানে কোনোভাবেই ইউজ করা যাবে না। যেখানে কন্টামিনেশন রিলেটেড, যেমন আমি ডিএনএ নিয়ে কাজ করছি, সেখানে ব্যাকটেরিয়া যদি কন্টামিনেশন হয় এটা এফেক্ট কম করবে। হ্যাঁ, কারণ ব্যাকটেরিয়া আর ডিএনএ দুটো ভিন্ন জিনিস। যদি ব্যাকটেরিয়া থেকে আমি ডিএনএ আইসোলেশন করি তখন আবার ফ্যাক্টর, এটা তখন কন্টামিনেশন করা যাবে না। কিন্তু যখন আমি মনে করো যে প্ল্যান্টের ডিএনএ নিয়ে কাজ করছি, তখন যদি মানে ব্যাকটেরিয়া সেখানে কন্টামিনেশন আসে, যেমন পাইপেটটা ওপেন ছিল, মানে একজনে কাজ করেছে, আমি এটাকে ওয়াশ করে ব্যবহার করতে চাই, এর সাথে কি লেগে থাকতে পারে, ধরে নিলাম যে কন্টামিনেশন থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আমি সেটা ডিএনএ এর জন্য ইউজ করতে পারি। অথবা আমি আগে ডিএনএ নিয়ে কাজ করেছি প্ল্যান্টেরই, একই প্ল্যান্টের, ভিন্ন প্ল্যান্টের হলে সম্ভব না। হ্যাঁ, ভিন্ন প্ল্যান্ট হলে সম্ভব না। একই প্ল্যান্টের ডিএনএ নিয়ে কাজ করছি তখন সম্ভব। আবার যদি এমন হয় তুমি ভিন্ন ভ্যারাইটি নিয়ে কাজ করছো, তখনও সম্ভব না। এটা সিচুয়েশন। হ্যাঁ, তুমি যদি ভিন্ন ভ্যারাইটি নিয়ে কাজ করো, এক ভ্যারাইটির ডিএনএ আরেক ভ্যারাইটির সঙ্গে মিক্স আপ তুমি করতে পারবে? তাহলে এক্সপেরিমেন্ট হবে না স্যার। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কখন মানে সিচুয়েশন বেসড, তুমি বুদ্ধি প্রয়োগ করতে হবে। তবে এত ঝামেলা এত চিন্তা করার মানে যাতে ইউজ না করাই ভালো। এমনকি যদি কস্টলি হয়, যখন এক্সপেরিমেন্ট শুরু করার আগে সেই কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা করে নিয়ে আসলে এক্সপেরিমেন্ট করতে হয়। নরমালি বুঝে রাখতে হবে যে এটা করা যাবে না, ওয়াশ করে রিইউজ করা যাবে না। অথবা আচ্ছা, আমরা কিছু ল্যাবরেটরি ডেইলি মেইনটেনেন্স কিভাবে করতে হয় সেটা একটু দেখি। পয়েন্টগুলো তোমরা জানো, থিওরিতে পড়েছো যে ল্যাবের ভিতর কোনোভাবে খাওয়া দাওয়া বা ড্রিঙ্ক স্মোক করা যাবে না। টক্সিক কেমিক্যালস খুবই সাবধানতার সহিত ব্যবহার করতে হবে এবং ডিসকার্ড করতে হবে সেপারেট কন্টেনারের মধ্যে। ওই যে ফিউম হুড ইউজ করতে হবে, যে অর্গানিক কিছু মানে টক্সিক কেমিক্যালস বা যেগুলো দুর্গন্ধ তৈরি করে সেগুলো ফিউম হুড ব্যবহার করতে হবে। ঠিক আছে। আবার কিছু কম্পাউন্ড আছে যে সহজে দ্রবীভূত হয় না, সেগুলোকে হিট দিয়ে দ্রবীভূত করতে হবে। ব্রোকেন গ্লাস কোনোভাবেই লেবে রাখা যাবে না। অল টাইম স্কালপেল, ব্রোকেন গ্লাস এগুলোকে ডিসকার্ড করতে হবে আলাদা কন্টেনারের মধ্যে। হ্যাঁ, যে কন্টেনারে নর্মাল যে ডাস্টবিন, সেখানে কিন্তু এই গ্লাস ম্যাটেরিয়ালস রাখা যাবে না, তাহলে অন্যজনের ক্ষতি হতে পারে, অথবা কোনো পশু বা কোনো অন্য কারো ক্ষতিগ্রস্ত হতে পারে। সে হয়তো ভাববে যে এখানে তো নর্মাল বা টুকাই, আমাদের দেশে টুকাই সাধারণত আমরা ভালোভাবে ডিসকার্ড করতে পারি না, ট্রাম্পিং করতে পারি না, কিন্তু টুকাই ঘুরে বেড়ায়। হ্যাঁ, ফলে টুকাই আহত হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। ডাম্পিং করে রাখতে বলতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো টুকাই আছে ডাম্পিং করলে ঘুরে সেখান থেকে মাটি গর্ত করে নিয়ে যায় কিন্তু। হ্যাঁ, শুনতে পাচ্ছ? কিছু টুকাই আছে, আমি যদি মানে ল্যাবরেটরি কেমিক্যালস ডাম্পিং করে রাখি, হ্যাঁ, সেখান থেকে টুকাই খেয়াল করে যে আমি কোন জায়গায় ডাম্পিং করলাম। টুকাই তো এটা বুঝে না যে এটা এখানে কার্সিনোজেনিক বা এটা তার ক্ষতি হবে। তার দরকার আসলে কিছু মানে প্লাস্টিক ম্যাটেরিয়ালস অথবা কোনো গ্লাস অথবা কোনো লোহ জাতীয় কোনো কিছু, সে তখন গর্ত করে ওইটা নিয়ে যায়। অতএব মানে কেমিক্যালস গর্ত করে ডাম্পিং করে রাখাটাও মানে সাবধানে করতে হবে, রাতের বেলায় করতে হবে, না কাউকে না দেখে, টুকাইকে না দেখে করতে হবে। Pipette tubes, plastic pipettes should be collected in autoclavable bags and then it should be finally autoclaved and disposed in safe place. আবার এখান থেকে প্রশ্ন করো যে অটোক্লেভ করা কি ইউজ করা যাবে? অটোক্লেভ করার উদ্দেশ্য কিন্তু এখানে রিইউজ না। অটোক্লেভ করার উদ্দেশ্য হলো কি, যদি আমি কোনো হ্যাজার্ডাস কোনো কেমিক্যালস বা হ্যাজার্ডাস কোনো ম্যাটেরিয়ালস বা ব্যাকটেরিয়া বা ইনফেকশিয়াস কোনো এজেন্ট নিয়ে কাজ করে থাকি, তাহলে অবশ্যই কিন্তু সেগুলোকে অটোক্লেভ করে সেই ব্যাকটেরিয়া বা জীবাণুগুলোকে মেরে তারপরে সেই প্লেসে রাখতে হবে। ব্যাপারটা কিন্তু অন্যভাবে ঘুরিয়ে। এই পাইপেট শুড বি ইউজড ফর পাইপেটিং এনি সলিউশন, মানে অনলি ওয়ান সলিউশন আর কি, মানে ক্লিয়ার না। তারপরে ল্যাবে সবসময় ফার্স্ট এইড কিট রাখতে হবে, কোনো জায়গায় ইনজুরি হলে ভুল হলে যেন সেটাকে প্রাথমিক দেওয়া যায়, চিকিৎসা দেওয়া যায়, বা ইথানল লাগিয়ে অথবা ব্যান্ডেজ করা যায়, এরকম কোনো কিছু। ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে, সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। এগুলো মানে
নর্মস চিন্তা করতে হবে। তারপরে কোনোভাবে কোনো কেমিক্যালস মুখ দিয়ে পাইপেটিং করা যাবে না, ঠিক আছে। এখানে বলা আছে কোনো জায়গায় কেটে গেলে ইমিডিয়েটলি ওয়াশ করতে হবে, এমনকি ব্যান্ডেজ করতে হবে। এগুলো হলো ডেইলি মেইনটেনেন্স। আর কিছু সেফটি মেজার্স এট দ্য টাইম অফ ক্লোজিং দ্য ল্যাব যখন ক্লোজ করতে চাই তখন কিছু সেফটি মেজার অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমে কি করতে হবে যে দিন শেষে যখন আমি ল্যাব থেকে লিভ নেব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে টেবিলের উপর সবকিছু গোছানো আছে কিনা, সবকিছু মানে যে যন্ত্রটা, যে কেমিক্যালটা, যে সেলফে যেখানে যে পজিশনে থাকার কথা ছিল সেখানে আছে কিনা সেটা মানে চেক করতে হবে। অথবা আমি যদি সেগুলো নিয়ে কাজ করে থাকি অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে সেগুলোকে অবশ্যই রাখতে হবে। না রাখলে আগামীকালে এসে আমি নিজেই ভুলে যাব যে আমি যদি উল্টাপাল্টা করে রাখি আমি নিজেই ভুলে যাবো এটা কোথায় রাখলাম, গতকাল আমি কাজ করলাম, এটা কে লুকিয়ে এলো বা কোথায় রাখলো, আমার কিন্তু মনে থাকবে না। তাহলে ওখানে লেভেলিং করা থাকবে। উচিত হবে অবশ্যই যে যেটা যেখানে ছিল সেখানেই সেভাবেই আবারও মানে রেখে দেওয়া। না হলে আমি যেমনটি ভুলে যাব অন্যজনেও তেমনটি খুঁজে পাবে না, আমি নিজেও ভুলে যাব, এমনকি অন্যজনও কাজ করতে প্রবলেম হবে। টার্ন অফ ফুড, এটা মনে হয় হিউমারের কথা বলেছে, অফ করতে হবে, মানে মানে যতক্ষণ পর্যন্ত তখনই রাখবো। তারপরে ইলেকট্রিক্যাল সুইচ গুলো যেখানে যেটা অফ করা যাওয়ার কথা সেগুলো অফ করবো, হ্যাঁ, আনলেস যে ফ্রিজ যাতে আবার অফ না হয় সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কোনো যন্ত্র মানে যদি ওভারনাইট চালু রাখতে হয় সেটাকে এনশিওর করতে হবে যে চালু রাখার প্রয়োজন থাকলে সেটা খেয়াল করতে হবে। ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট এগুলোকে টার্ন অফ করতে হবে। তারপরে মাইক্রোস্কোপ দিয়ে কাজ করার সময় মাইক্রোস্কোপকে সবসময় লোয়ার ম্যাগনেশনে রাখতে হবে। পাইপেট দিয়ে কাজ করার সময় পাইপেট সবসময় জিরো পজিশনে রাখতে হবে। যে আমি 150 মাইক্রোলিটার আমার দরকার ছিল সেটা নিয়ে কাজ করেছি, কিন্তু আমি ইউজ করার পর আমার উচিত হবে এটাকে মানে 200 মাইক্রোলিটার সর্বোচ্চ ভলিউম হলে সেখানে নিয়ে মানে অ্যাডজাস্ট করে রাখা। আমি যে রিডিংটা নিয়ে কাজ করেছি সেই রিডিংটা সেখানে রাখা উচিত মানে হবে না, এটা মানে উচিত না, এটা মানে ঠিক না। তারপরে বিভিন্ন ওয়াটার আউটলেট গুলো চেক করতে হবে। তারপরে বিভিন্ন গ্লাসওয়্যার গুলো ড্রাই হয়েছে কিনা সেটা চেক করতে হবে। তারপরে গ্লাস মানে কোনো জায়গায় ডার্টি মেটেরিয়ালস আছে কিনা সেগুলো অবশ্যই। তারপরে ফাইনালি ল্যাবটাকে ফ্লোরটাকে মুছে পরিষ্কার করে যেতে হবে। যেগুলো সবই, এমনকি ইলেকট্রিক্যাল সুইচ আবারও মানে চেক, যেটা তোমরা বাসাতে যেমন করা হয়, পালাটা ঠিক মতো লাগালাম কিনা বা সুইচটা ফ্যানের সুইচ অফ করলাম কিনা, হ্যাঁ, ঠিক লেভেল একই রকম ভাবে এগুলো চেক করে তারপরে করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ল্যাব ডিজাইন এমনকি বিভিন্ন যন্ত্রপাতির সঙ্গে যে পরিচিতি এবং কিছু সেফটি মেজারমেন্ট, সেফটি অপারেশনস, হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো যদি মানে মেনে চলা না হয় তাহলে কিন্তু সার্বিকভাবে টিস্যু কালচার ল্যাব মানে যেমনটি কোনো কাজ করলে কিভাবে কন্টামিনেশন হবে এমন ভাবে কাজ করতে হবে যেন ল্যাবে অন্য কারো ক্ষতিগ্রস্ত না হয়। আমি যে রিসার্চার, যে স্টুডেন্ট কাজ করবে তার জন্য কোনো প্রকার ক্ষতি না হয়, এমনকি ল্যাবটা যেন ভালো থাকে। তারপর ল্যাবের কোনো কেমিক্যাল যন্ত্রপাতি যাতে নষ্ট না হয় সেজন্য সব ধরনের সেফটি মেজারমেন্ট কিন্তু মেনটেন করা আমাদের মানে অবশ্যই করণীয়, ঠিক আছে। তাহলে এই যে ল্যাব ডিজাইন এবং মোটামুটি এই ধরনের যে পরিচিতি এবং সেফটি মেজারমেন্ট এই সংক্রান্ত যে এক্সপেরিমেন্ট, এটা আসলে সরাসরি ফেস টু ফেস দেখাতে পারলে ভালো হতো, কারণ অনেক কিছুই আছে এগুলো না আমাদের এই যন্ত্রপাতিগুলো, বা যেগুলো নাই সেগুলো আমরা তো মানে বলতাম, আর যেগুলো ছিল সেগুলো দেখাতে পারতাম। ঠিক আছে, তোমাদের তাহলে মানে এগুলো একটু মাথায় রাখো, কিছু কিছু যন্ত্র যেগুলোর প্রিন্সিপাল অপারেশন জানা দরকার, এগুলোর ইম্পর্টেন্স তোমরা করতে পারো। আর তোমরা যে সমস্ত যন্ত্র এখানে আছে তোমরা যদি নিজেরাও মনে করো যে আমি আরো ডিটেইলস জানতে চাই, করতে চাই, তাহলে গুগলিং করলে তোমরা পেয়ে যাবে। তোমাদের টাইম আছে কিনা, এখন তোমরা অন্য সেমিস্টারে পড়ো, হ্যাঁ, তোমরা যদি কেউ মনে করো যে একটু গুগলিং করলেই হয়ে যায়, হাতেই তো মোবাইল থাকে, গুগলিং করলেই কিন্তু মানে যে কোনো টার্ম গুগলিং করলেই কিন্তু পেয়ে যাবে। আমার নাম দিয়ে তুমি সার্চ করো, দেখবা যে কিছু একটা পেয়ে গেছো, আমার বায়োডাটা পেয়ে গেছো, না হলে আমার ছবি পেয়ে গেছো, না হলে আমার মানে প্রোফাইল পেয়ে গেছো, যে কোনো, হ্যাঁ, দেখবা যে নজরুল ইসলাম দিলে সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে যত নজরুল ইসলাম আছে অনেক চলে আসবে।
ওদের যে কোনো একটা শব্দ তোমরা দিলেই প্রথমে ওয়ার্ড মিনিং, তারপরে এটার বিস্তারিত ডিটেলস, এগুলো কিন্তু আসে। তোমরা মানে একটু পড়ালেখা করবে আর কি বেশি বেশি। ঠিক আছে, তাহলে আজকে শেষ করতে পারি। অনেকে অলরেডি লিভ নিয়ে গেছে মনে হয়, অনেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তোমাদের কোনো প্রশ্ন আছে থাকলে করো। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার শেষ করে দেন। শেষই। তোমার প্রশ্ন থাকলে তো ভালো, প্রশ্ন না থাকলে আরো ভালো। তাহলে তোমার প্রশ্ন করতে পারো। কি প্রশ্ন করবে না? প্রশ্ন না করলে তাহলে আমরা শেষ করি। তাহলে তোমরা পরবর্তী যে এক্সপেরিমেন্ট থাকবে, বিশেষ করে মিডিয়া প্রিপারেশন 2 নম্বর এক্সপেরিমেন্ট তোমাদের জন্য বলে রাখি, যারা রিপ্রেজেন্টেটিভ আছো আর যারা আছো অবশ্যই ভালো করে খেয়াল করবে, এবং তোমাদের সুমি ম্যাডাম পড়াবে 2 নম্বর এক্সপেরিমেন্ট। হ্যাঁ, 2 নম্বর এক্সপেরিমেন্টটা সুমি ম্যাডাম পড়াবে। অনেক ম্যাথমেটিক্স আছে, সেখান থেকে অনেক প্রশ্ন হয়। হ্যাঁ, ভালো করে তোমরা বুঝে নিবে এবং জেনে নিবে। সবাই ভালো থাকো। ঠিক আছে, আজকের জন্য শেষ করছি। কোনো প্রবলেম হলে যারা রিপ্রেজেন্টেটিভ আসো তোমরা যোগাযোগ করো। আর তোমাদের যখন ক্লাসের যখন কোনো হয় ফাঁকা মানে অপরচুনিটি আসে, তখন তোমরা যোগাযোগ করবে নেক্সট তোমাদের সুমি ম্যাডামের সাথে। যেখানে আমার আছে লিস্ট, দেখে রাখতে পারো একজন, আমি লিস্ট করে আমি পাঠিয়েছি, যেটা দেখতে পাচ্ছ। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এক্সপেরিমেন্ট 1 এটা আমি ইমেল করেছি আমাদের টিচারদেরকে। এক্সপেরিমেন্ট 1 যেটা আমি নিলাম, 2 নম্বর এক্সপেরিমেন্টটা তোমাদের সুমি ম্যাডাম নেবে। 3 নম্বর এবং 4 নম্বর এক্সপেরিমেন্টটা ডক্টর রফিক নিবে। ঠিক আছে, দুইটা ছোট দুইটা। হ্যাঁ, তোমরা তারপর 5 নাম্বার এবং 6 নাম্বার এক্সপেরিমেন্টটা তোমাদের এটা আচ্ছা। 2 নাম্বারটা হলো মিডিয়া প্রিপারেশন, 3 নাম্বারটা হলো স্টেরিলাইজেশন টেকনিক্স। হ্যাঁ, অটোক্লেভ কিভাবে করব, হ্যাঁ, স্টেরিলাইজেশন কিভাবে, কন্টামিনেশন ফ্রি করব বিভিন্ন, সেটা। আর একটা হলো এক্সপ্লেন কিভাবে স্টেরিলাইজেশন করব। আর 5 নাম্বারটা হলো একটা ক্যালাস ইন্ডাকশন। হ্যাঁ, তোমরা ক্যালাস করেছো, টিস্যু কালচার এক্সপ্লেন থেকে কিভাবে ক্যালাস তৈরি করবে, এমনকি টিস্যু কালচার প্ল্যান তৈরি করবে। অ্যান্থার কালচার কিভাবে করবে, দুইটা মিলে হলো এই দুইটা এক্সপেরিমেন্ট তোমাদের ভাবনা ম্যাডাম পড়াবে, আর জেসমিন ম্যাডাম পড়াবে প্রোটোপ্লাস্ট ফিউশন। এটা মানে জাস্ট মানে থিওরিটিক্যাল সবই তো, এগুলো একটা প্রোটোকল দিয়ে তোমাদেরকে পড়াবে। হ্যাঁ, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যারা রিপ্রেজেন্টেটিভ আছো। তাহলে আর ইমেল না করলে চলবে না? জি স্যার, কেউ কি নিয়েছি আছো স্যার। না? তোমরা একটু নিয়ে তারপর তোমরা এভাবে যোগাযোগ করে মানে একটু আগে বলবা, 3-4 দিন আগে বা 2-3 দিন আগে বলবা। হ্যাঁ, প্রথম তোমরা 2-3 দিন আগে বলা সম্ভব হয় না স্যার। তাহলে তো মুশকিল হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করবো স্যার। তোমরা কথা বলে নিও এইভাবে, জি স্যার। কথা বলে নিও। ফ্যাক্টটা বললে বুঝবে। আমি সবার সঙ্গে বলেছি। হ্যাঁ, যে প্রবলেমটা যা হয়, হ্যাঁ, যেমন আমি যেভাবে নিলাম ফ্যাক্টটা